আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো এবং অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিও, ঠিক আছে? সবকিছু ঠিক আছে কিনা বয়েজ আমাকে একটু জানাও এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও। তো আজকে হচ্ছে আমাদের ব্যাংক স্টেটমেন্টের লাস্ট ক্লাস এবং আমাদের পরবর্তী ক্লাসে চ্যাপ্টারের পরীক্ষা হবে, ঠিক আছে? আর তোমাদের কিন্তু আবারও পরীক্ষা হবে, আবার এইচডাব্লিউ দিতে হবে। এখন আল্লাহর রহমতে আমাদের সবকিছুই শুরু হবে, কারণ আমি আবার আল্লাহর মধ্যে সুস্থ হয়েছি। সবাই ঠিকঠাক মতো কাজ করতে হবে, হ্যাঁ? তো তোমাদের এই চ্যাপ্টারে একটা পরীক্ষা হবে, আমি পরীক্ষার ডেট আজকে জানিয়ে দিব। আর আমি তোমাদেরকে 3টা ক্লাস করে সবকিছু বেসিক বোঝানোর পরে তোমাদের গত ক্লাসটা আমি বন্ধ রেখেছিলাম যেন তোমরা সম্পূর্ণ বইটা ঘাটাঘাটি করতে পারো। তোমরা কিন্তু জানো যে আমরা মেইন বই পড়াই, সম্পূর্ণ মেইন বই থেকে, এবং আমার অবশ্যই শীট আছে সবগুলা ম্যাথ তুমি পারো কিনা, যেটা যেটা তুমি সমস্যা সেটা তুমি আমাকে বলবো, আমি সলভ করে দিব। প্লাস আজকে আমাদের জাবেদা শিখবো, কারণ এই চ্যাপ্টারে আমাদের জার্নাল আসে। Okay? তো সবকিছু মিলে তোমরা এখন আমাকে একটু রিভিউ দাও যে তোমাদের এই চ্যাপ্টারে কি অবস্থা। তোমরা এই চ্যাপ্টার 3টা ক্লাসে তোমরা যেই ধরনের ম্যাথগুলো বোর্ড পরীক্ষা আসে, তোমরা কত পার্সেন্ট ম্যাথ পারতেছো, এবং তোমাদের ফ্রেন্ডসদের একটু দ্রুত করে মেনশন করে দাও। সবাই তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও। তো আমাদের ক্লাস দীর্ঘদিন বন্ধ ছিল, তোমরা জানো যে আমি অসুস্থ ছিলাম। যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, তোমরা তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও আর সবাইকে একটু ওকে। তো তো তোমাদের আজকে এই চ্যাপ্টারে আমি জাবেদা করাবো। আচ্ছা, তো আমি প্রথম ক্লাসে সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে তোমাদেরকে বেসিক দিয়েছিলাম যে আসলে ব্যাংক সমীকরণটা কি। তো সিঙ্গেল এন্ট্রি সিস্টেম তোমাদের এখনো পর্যন্ত বোর্ড পরীক্ষা আসে নাই। হ্যাঁ, যদিও আসে সেই জন্য আমি তোমাদেরকে অবশ্যই, মানে তোমরা যেন পারো সেই হিসাবে আমি তোমাদেরকে করায় রাখছি। তো দ্বিতীয় ক্লাসে আমরা ডাবল ব্যালেন্স কারেকশন মেথড করাইছি এবং তৃতীয় ক্লাস আমরা করাইছি। তো 2টা ক্লাস পরে তোমাদেরকে আমি দিয়েছিলাম যে তোমরা করো, তারপরে যা যা সমস্যাগুলো আছে সবগুলো সমস্যা সলভ করে দিব। তো চলো আমরা আগে জাবেদাগুলো শেষ করে নিই। আচ্ছা, তো ওকে। তো আমি অসুস্থ থাকার কারণে আমি একটু কথা আসতে বলবো, তোমরা প্রবলেম হলে আমাকে বলবা। তো আমরা কিন্তু এই চ্যাপ্টারে ব্যাংক সময় বিবরণী আমরা শিখে ফেলেছি। তো গত ক্লাসে আমরা এই অঙ্কটা সলভ করেছিলাম। এখন যেহেতু আমরা গত ক্লাসে এই অঙ্কটা সলভ করেছিলাম এবং এই অঙ্কে রিকোয়ারমেন্ট জার্নাল এন্ট্রিজ টু রেকটিফাই দ্য ইচ বুক ব্যালেন্স, ঠিক আছে? ও আচ্ছা, সরি, জার্নাল এন্ট্রিজ টু রেকটিফাই দ্য ক্যাশ বুক ব্যালেন্স। তো এখানে যেহেতু আমাদেরকে জার্নাল এর কথা বলা ছিল, আমরা গত ক্লাসে তোমাদেরকে বুট নিয়েছিলাম যে 40 মিনিট পার হয়ে গেছে, আমি অসুস্থ ছিলাম, যে জাবেদাগুলা করাবো কিনা। তো তোমরা মোটামুটি সবাই বলেছিল যে ঠিক আছে স্যার, পরে ক্লাসে করো। তো আজকে আমরা এটা, যেহেতু আমরা গত ক্লাসে এটাই অঙ্ক করেছিলাম, আজকে যদি আমরা এটা থেকে জাবেদা করাই তাহলে হয়তো বা তোমাদের জন্য বুঝতে সহজ হবে, সেই জন্য আমি এটা থেকে আবার জাবেদা করে দেবো। আচ্ছা, তো তোমাদের বুথ কারেকশন ব্যালেন্স মেথড অথবা তোমাদের যে ব্যাংক সমন্বয় বিবরণী বা ব্যাংক সমন্বয় স্টেটমেন্ট, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা যেটা, এটা কিন্তু তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। দুই একটা এন্ট্রি প্রবলেম থাকতে পারে, সেটা তোমরা আজকে বলছো, আমি সলভ করে দিব। আচ্ছা, তো ধরো মনে করো আমার এখানে যে অঙ্কটা ছিল সেই অঙ্ক অনুসারে আমি ব্যালেন্স গুলোকে ব্যাংক স্টেটমেন্ট আমি করে ফেলছি, ঠিক আছে? আমি ব্যাংক স্টেটমেন্ট কি করে ফেলছি, এটা আমি গত ক্লাসে, আমার গত লাইভে আছে, লাইভ ক্লাস নাম্বার 3-তে। এখন আমি মনে করো আজকে জাবেদা করব। এখন আমি জাবেদা করব এখন আমি জাবেদা যে করব, আমি কোন কোন লেনদেন গুলা জাবেদা করব, এটা কিন্তু সব থেকে বড় একটা প্রশ্ন। যে স্যার, আমি তো বইয়ের মধ্যে দেখতেছি যে স্যার এই 4 নাম্বার করতেছে, 2 নাম্বার করতেছে, 5 নাম্বার করতেছে না, 6 নাম্বার করতেছে না, মানে তাদের যেটা ইচ্ছা সেটা জাবেদা করতেছে, এরকমটা কেন? ঠিক আছে,
তো মূল কথা সেখানে কিন্তু লেখা আছে, দেখো তা জার্নাল এন্ট্রিজ টু রেকটিফাই দ্য ক্যাশ বুক ব্যালেন্স, মানে নগদান বইয়ে যে ভুলগুলা হয়েছে সেগুলো যাবে হবে। তাছাড়া যদি এই কথাটা নাও বলে, আমি তোমাকে বলে দিই, যদি এই কথাটা নাও বলে তাও তোমাকে মাথায় রাখতে হবে নগদান বইয়ে যে ভুলগুলা হয়েছে সেইগুলো জাবেদা দিতে হবে। তার নগদান বইয়ের ভুল কোনগুলা, যে এখান থেকে যে সকল ভুলগুলা আমরা শুধুমাত্র আমাদের ক্যাশ বুকে এখান থেকে যে ধরনের ভুলগুলা আমরা শুধুমাত্র আমাদের এখানে কিন্তু দুইটা ব্যালেন্স আছে, দুইটা ব্যালেন্স। তো এখান থেকে এটা হচ্ছে আমাদের ব্যাংক ব্যালেন্স, এটা হচ্ছে আমাদের ক্যাশ ব্যালেন্স। এখান থেকে লেনদেনগুলো থেকে যে লেনদেনগুলো শুধুমাত্র আমাদের ক্যাশ বুকে প্লাস অথবা মাইনাস হয়েছে সেইগুলাই হচ্ছে নগদান বইয়ের ভুল, ঠিক আছে, অথবা নগদান বইয়ের কারেকশন। তাহলে আমাদের নগদান বই আমরা যে কারেকশন করছি, যে এন্ট্রিগুলো আমাদের নগদান পাশে গেছে, সেই এন্ট্রিগুলোর এখানে জাবেদা করতে হবে। এখন তোমার প্রশ্ন হতে পারে, স্যার এখানে বলে দিছে, যদি না বলে দেয় তাহলে কি আমি সব এন্ট্রি জাবেদা করব? না, তুমি কখনোই সব এন্ট্রি জাবেদা করবা না, কারণ তোমরা সবসময় একবারে পিওর একটা জিনিস জেনে আসছো, অ্যাকাউন্টিং বেসিকটা সবসময় তোমাদের ক্লিয়ার থাকে। এই জন্য তোমরা অন্য অন্য চ্যাপ্টারগুলো অনেক সহজ করে পারো, এবং আশা করি তোমাদের ক্লাসমেটদেরকেও তোমরা অনেক সময় হেল্প করো, মানে বুঝাইয়া দাও, ঠিক আছে। কারণ আমাদের ক্লাস 11+ একাডেমি ক্লাস যারা করতেছো, আমি এটা বিশ্বাস করি যে তোমরা ক্লাসে যখন অনেক সময় বসো বা ক্লাসে স্টাডি করো, তোমরা অনেক সময় তোমাদের সহপাঠীদেরকে তোমরা বুঝাতে পারো, কারণ তোমরা বুঝাতে সক্ষম, কারণ তোমরা বেসিকটা জানো। তো এটা আমি অনেকের কাছে শুনছি, অনেকে আমাকে বলে, মেসেজ করে যে আমরা স্যার আমাদের সহপাঠীদের এরকম ভুল হয়, আমরা অনেক সময় এটা কারেকশন করে দিই স্যার। আমার কাছে অনেক ভালো লাগে, আনন্দের লাগে যে আমি জিনিসটা বুঝি, ওদেরকে বুঝাতে পারি। তো এটা আসলে হওয়াটাই স্বাভাবিক, কারণ তোমরা যেটা শিখতেছো সেটা হচ্ছে মূলত অ্যাকাউন্টিং। তো এখন তুমি ক্যাশের যে ভুলগুলো আছে সেগুলা কেন করবা? দেখো, ব্যাংকে কি ভুল করলো না না করলো সেটা রেকটিফাই বা সেটা অ্যাডজাস্টমেন্ট করার বিষয় হচ্ছে তার, সেটা সে জাবেদা দিবে। সে তার ভুল নিয়ে যদি আমি জাবেদা দিই তাহলে তো আমার আরো ভুল হয়ে যাবে। এই জন্য আমাদের ক্যাশ ব্যালেন্সে যে ভুলগুলা হয় সেই ভুলগুলোর জন্য আমরা সবসময় জাবেদা দিব। ব্যাংক ব্যালেন্স পাশে যে ভুলগুলা হয়েছে বা প্লাস মাইনাস হয়েছে সেগুলো কখনো আমরা জাবেদা দিব না। আর যেহেতু আমাদের জাবেদাটা এই ব্যাংক স্টেটমেন্টের পরে আসবে, সেই জন্য আমরা আরো অনেক সহজেই চাইলে জাবেদাগুলো দিতে পারবো, ঠিক আছে। তো এই পর্যন্ত যারা বুঝতে পেরেছো সবাই একটু ক্লিয়ার লিখে দাও। মার্কেটিং ডিপার্টমেন্টে এই চ্যাপ্টারটা নাই, এই যে এখান থেকে লেখা আছে ডিপার্টমেন্ট, হ্যাঁ। অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্ট হচ্ছে চ্যাপ্টার 7, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হচ্ছে চ্যাপ্টার 8.1, ডিগ্রিতে আছে চ্যাপ্টার 7। আর বাকি যারা 7 কলেজ আছো বা অন্যান্য কলেজ বা প্রাইভেট ইউনিভার্সিটি আছো, তাদের যদি এই চ্যাপ্টার থাকে তাহলে করতে পারবা। এটা তোমাদের মার্কেটিং ডিপার্টমেন্টে নাই, ঠিক আছে। আচ্ছা, তো এই পর্যন্ত আমাদের ক্লিয়ার, আমরা কোনো সমস্যা নাই। এখন যেহেতু আমরা বুঝতে পেরেছি যে আমাদের এই ব্যাংক স্টেটমেন্টে শুধুমাত্র নগদান বইয়ে যে প্লাস মাইনাস হয়েছে সেগুলো আমরা জাবেদা দিব, তাহলে আমরা আমাদের এখানে আর কোনো সমস্যা নাই, কারণ আমরা নর্মাল ভাবেও বলতে পারি যে কোনটা নগদান বই যাবে, কোনটা কোথায় যাবে। তাহলে তুমি খেয়াল করো, তুমি যদি এখান থেকে জাবেদাটা দিতে পারো, আমি মনে করি তোমাকে একচুল পরিমাণও কষ্ট করতে হবে না, একদম এখান থেকে সহজ করে তুমি জাবেদাটা দিতে পারবে। কিভাবে আমি জাবেদাটা দিব আমি দেখাই তোমাকে। দেখো, কিছু এন্ট্রি, হ্যাঁ, কিছু এন্ট্রি লেস হয়েছে, কিছু এন্ট্রি অ্যাড হয়েছে, ঠিক আছে। কিছু এন্ট্রি লেস, কিছু এন্ট্রি কি অ্যাড হয়েছে। এখন তুমি জাবেদার একটা সহজ করে নর্মাল ভাবে তোমরা যে জাবেদার ঘর বানাও সেই জাবেদার ঘর বানাবে, এখানে আর কোনো বেশি কিছু নাই। জাবেদার ঘর যেভাবে বানাও এবার বানাবা। টাকা দিবা দুইটা, হচ্ছে রেফারেন্স, তারপর হচ্ছে ডেট থাকলে ডেট দিবা, ক্রমিক রং থাকলে ক্রমিক রং দিবা। এখানে লিখবা জার্নাল, ঠিক আছে, হচ্ছে ডেট, ডিটেলস, রেফারেন্স দিবা, ডেবিট টাকা, তারপর হচ্ছে ক্রেডিট টাকা। নর্মালি তোমরা যেভাবে জাবেদা করবে বানানোর পরে, যেমন দেখো এখানে দেওয়া আছে হচ্ছে 2020 সাল, 2022 সাল দেওয়া। তো তুমি এখানে লিখবা হচ্ছে 2022 ডিসেম্বর 31 তারিখ। জাবেদা দিবা সবসময় একদম শেষ তারিখে, সবকিছু 31 তারিখ হবে। আচ্ছা, তো এখন যেহেতু আবার এখানে ক্রমিক রং দেওয়া আছে, তুমি চাইলে ক্রমিক রং অনুসারে দিতে পারো। এখন তুমি প্রথমে দেখবা এই সিরিয়ালটা মেনটেন করো, যে এই চেক 1 নাম্বার
চেক ইস্যু বাট নট প্রেজেন্টেড। চেক ইস্যু করা হয়েছে বাট নট প্রেজেন্টেড, কিন্তু আমাদের ব্যাংকে চলে গেছে, এটা আমাদের জাবেদা হবে না। এটা আমাদের ব্যাংকে গেছে জাবেদা হবে না, এটাও ব্যাংকে গেছে জাবেদা হবে না, কারণ তুমি কিন্তু অলরেডি জানো যে কোনটা ব্যাংকে গেছে কোনটা জাবেদা হবে না। তার মানে এটা আমাদের নগদ পাশে ছিল, এটা জাবেদা হবে। তার মানে এটা সিরিয়ালে প্রথম আছে, এই জন্য এটা জাবেদাটা তুমি আগে দিবা। সেক্ষেত্রে তোমাদের জন্য সব থেকে মানে সুন্দর হবে। আর যদি তুমি মনে করো এখান থেকে বক্স থেকে ধরো এগুলো আগে জাবেদা দাও, এটা পরে দাও, সেক্ষেত্রে স্যাররা বুঝে যাবে যে তুমি এখান থেকে হুবহুব মানে সিস্টেম মতো জাবেদা দিচ্ছ। তো তুমি অবশ্যই ট্রানজ্যাকশন সিরিয়াল অনুযায়ী জাবেদা দিবা। তো যেহেতু এটা ব্যাংকে গেছে এটা জাবেদা হবে না, এটা ব্যাংকে গেছে এটা জাবেদা হবে না, এটা ব্যাংকে গেছে এটা জাবেদা হবে না, এটা যেহেতু আমাদের ক্যাশে গেছে এটা জাবেদা হবে। ঠিক আছে? এখন তুমি খেয়াল করে দেখো, এটা যেহেতু ক্যাশে গেছে এটা কত টাকা অ্যামাউন্ট। এটা হচ্ছে তোমার কালেক্টেড, এই যে 51,000 টাকা যে ব্যালেন্সটা সেটা। হ্যাঁ, আচ্ছা, ডি নাম্বারটা। ওকে, এই যে ডি নাম্বারটা। এখন একটু খেয়াল করে দেখো ডি নাম্বারটা কি হয়েছে। ক্যাশ পাশে গিয়া দেখো হয়েছে যে কালেকশন প্রসিড নোটস। হ্যাঁ, প্রিন্সিপাল মানে আমাদের নোট বাবদ 50,000 টাকা আসছে, আর ইন্টারেস্ট বাবদ 50,000 টাকা আসছে, 1,000 টাকা আসছে। তার মানে আমি যদি এখান থেকে তোমাকে বুঝাইতে চাই, একটু খেয়াল করে দেখো, দ্য ব্যাংক হ্যাড কালেক্টেড ফর ঢাকা টেরার্স। ব্যাংকে ঢাকা টেরার্স এর জন্য 51,000 টাকা কালেক্ট করছে। কার কাছ থেকে কালেক্ট করছে? অন অফ নোট রিসিভেবল। নোট রিসিভেবল, হ্যাঁ বলতেছে কালেকশন। দ্য ফেস ভ্যালু অফ নোট ওয়াজ 50,000 টাকা। নোটের 50,000 টাকা হচ্ছে ফেস ভ্যালু, আর 51,000 টাকা হচ্ছে তোমার ইনক্লুডিং। তার মানে 51,000 টাকা কালেক্ট করছে, 50,000 টাকার মধ্যে 1,000 টাকা ইন্টারেস্ট। সেই জন্য তুমি এখানে জাবেদাটা কি দিবা দেখো, 4 নাম্বার দিতে পারো, এখানে 4 নাম্বার। দেখো কি হবে এখন। তো তুমি প্রথম কথা হচ্ছে ব্যাংকে তোমার টাকা কালেক্ট করছে, বইয়ের মধ্যে কিন্তু এখানে ক্যাশ লাগছে, তুমি কিন্তু ক্যাশ লাগবে না, তোমার ব্যাংক বাড়ছে, ব্যাংক ডেবিট লাগবে। লাগবে হচ্ছে ব্যাংক, ব্যাংক কি ডেবিট। ঠিক আছে, ব্যাংক ডেবিট। তারপরে তুমি কি কি পাইছো, তুমি নোট রিসিভেবল টাকা পাইছো। তো নোট রিসিভেবল যদি তুমি টাকা পাও, নোট রিসিভেবল তো তোমার সম্পদ, এটা যদি টাকা পাও তোমার সম্পদ কমে গেছে, সেক্ষেত্রে তোমার সম্পদ ক্রেডিট। তাহলে ব্যাংক তোমার বাড়ছে 51,000 টাকা, 51,000 টাকা ডেবিট দিবা। আর নোট সম্পদ কমে গেছে, সেক্ষেত্রে তোমার 50,000 টাকা ফেস ভ্যালু ক্রেডিট দিবা। আর বাকি যে তোমার 1,000 টাকা ইন্টারেস্ট আছে, এটা তোমার রেভিনিউ, রেভিনিউ বাড়লে ক্রেডিট হয়, সেই জন্য লাগবে হচ্ছে ইন্টারেস্ট রেভিনিউ কি ক্রেডিট। কত টাকা? 1,000 টাকা। এখন বইয়ে দেখবা এটা ক্যাশ দিছে, এটা তোমরা কখনই ক্যাশ দিবা না, কারণ এটা মূলত কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্ট বাড়ছে, সেই জন্য ব্যাংক ডেবিট। হ্যাঁ, নোটস রিসিভেবল ক্রেডিট, আর হচ্ছে কি ইন্টারেস্ট রেভিনিউ কেটে হচ্ছে 1,000 টাকা। এই হচ্ছে তোমাদের জাবেদা। এখন যেহেতু জাবেদা দিছো, তুমি এখানে সরাসরি একটু এই, ব্যাখ্যা দিয়ে দিবা যে হ্যাঁ ব্যাংক কালেক্টেড বাই নোট রিসিভেবল অ্যান্ড ইন্টারেস্ট রেভিনিউ। হ্যাঁ, মানে ব্যাংক তোমার ব্যাংকে তোমার পক্ষ থেকে নোটিস এটা কালেক্ট করে ফেলছে, এটা তুমি ব্যাখ্যা দিয়ে দিবা। তো নর্মাল যেমন ব্যাখ্যা দাও, এটা আমি ব্যাখ্যা দিয়ে দিবা। ঠিক আছে? আচ্ছা, তো সবাই এটা ধরো 1 নম্বর জাবেদা দিছি, সবাই একটু 1 নম্বর জাবেদাটা ক্লিয়ার লিখে দাও। সবাই বুঝতে পারলে একটু 1 নম্বর জাবেদাটা ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, তো তানজিনা আলম, আপনি এত ভালোভাবে বুঝান, তাড়াতাড়ি বুঝতে পারি সায়েন্সের হয়েও। আলহামদুলিল্লাহ বোন, তুমি যদি আমার একদম শুরু থেকে ক্লাস করো আর অনেক বেশি ভালো বুঝবা আশা করি। যারা সায়েন্স বা আর্টস থেকে আসে তাদের আসতে হচ্ছে 11+ একাডেমি। তোমরা জানো না, আমার কাছে অনেক অনেক স্টুডেন্টস আছে যারা সায়েন্স বা আর্টস থেকে আসছে। ওকে, তো এখন আমি যদি তোমাকে শর্টকাট বুঝাই, দেখো যেহেতু এটা এই 2টা টাকা প্লাস হয়েছে, সেই জন্য কি ব্যাংক ডেবিট হয়েছে। দেখো 2টা টাকা প্লাস হলো না, এটা ব্যাংক ডেবিট হয়েছে। ঠিক আছে? আর মনে রাখবা যেগুলা তোমার প্লাস হইব, যেগুলা তোমার ক্যাশবুকের সাথে প্লাস হইব, সেগুলা ডিবিট হইব। আর কি কারণে প্লাস হয়েছে, যেমন এটা হচ্ছে আমাদের নোট। হ্যাঁ, নোটের টাকা আসছে, নোট এই জন্য নোট ক্রেডিট হয়েছে, ইন্টারেস্টের জন্য আসছে ইন্টারেস্ট ক্রেডিট হয়েছে, এগুলা ক্রেডিট। তুমি চাইলে কিন্তু এখানে কি এই সিস্টেমটা ফলো করতে পারো। যেহেতু এই অ্যামাউন্ট গুলো 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা জিনিস ব্যাংকের আমাদের ক্যাশ ব্যালেন্সে অ্যাড হয়েছে, সেই জন্য এই 5টা ব্যাংক ডেবিট দিবা। আর কি কি কারণে আমাদের ব্যাংক ডেবিট হয়েছে সেটা উল্টাটা ক্রেডিট দিয়ে দিবা। এভাবে তুমি করতে পারবা। আবার এটা দেখো লেস, যেমন সার্ভিস চার্জ লেস হয়েছে, তাহলে আমাদের ব্যাংক ক্রেডিট, এই সার্ভিস চার্জটাকে ডেবিট দিয়ে দিবা। এভাবে কিন্তু তুমি করতে পারো। তারপরও আমি তোমাদেরকে আরেকটু সহজ মানে আরেকটু বিস্তারিত ভাবে বুঝাচ্ছি। তাহলে এরপরে আমাদের দেখতে হবে যে আর কোনটা আসছে। তো আমরা দেখি যে আমাদের পরবর্তী লেনদেনটা কি আসছে কিনা।
দেখো এখন এখানে এটা দেখো 5 নম্বর, ব্যাংক সার্ভিস চার্জ বাই ডিসেম্বর এত টাকা ডেবিটেড অন স্টেটমেন্ট। আচ্ছা, তাহলে ব্যাংক সার্ভিস চার্জ আমাদের এটা আসছে পরবর্তীতে। ওকে, তাহলে এটা আমাদের ক্যাশ বুকে গেছে। আচ্ছা, কত টাকা? 675 টাকা। এখন তুমি একটু বিষয় খেয়াল করে দেখো, হ্যাঁ একটু বিষয় খেয়াল করে দেখো, তোমার ব্যাংক সার্ভিস চার্জ যদি হয়, হ্যাঁ তাহলে আমার ব্যাংকের টাকা কি কমছে না? অবশ্যই ব্যাংকের টাকা কমছে। সেই জন্য তুমি কি দিবা? ব্যাংক ক্রেডিট, ব্যাংক ক্রেডিট। ঠিক আছে, ব্যাংকের টাকাটা আমার কেন কমছে? কারণ ব্যাংকের সার্ভিস চার্জের কারণে। এই জন্য তুমি তো সার্ভিস চার্জ, এটা খরচ, খরচ বালে ডেবিট হয়, তাহলে সার্ভিস চার্জ ডেবিট আর ব্যাংকে ক্রেডিট। ঠিক আছে, তো এখানে আবার তোমার যদি এই দিক থেকে বুঝতে চাও খেয়াল করে দেখো, আমার এই সার্ভিস চার্জটা লেস হয়েছে। লেস মানে কি? ব্যাংক ক্রেডিট হবে। আর ডেবিট দিবা কেন? কেন লেস হয়েছে? কারণ এটা একটা খরচ, খরচ হলো আমার ডেবিট। বুঝতে পারছো? আচ্ছা, তো সেক্ষেত্রে আমার এই টাকাটা সরাসরি বসায় দিবা। তাহলে এখানে আমার কত হয়েছে? ঠিক আছে, তাহলে আমার এখানে কত হয়েছে? 675 টাকা। তাহলে আমার সার্ভিস চার্জ ডেবিট আর ব্যাংক হচ্ছে ক্রেডিট। 675 টাকা তুমি লিখে দিবা এখানে, রেকর্ড টু দা ব্যাংক সার্ভিস চার্জ ডেবিটেড বাই দা ব্যাংক, এখানে লিখে দিবা যতটুকু সম্ভব আস্তে করে লিখে দিবা। আচ্ছা, এরপরে তোমরা কি করবা? পরবর্তীতে আর কি আছে দেখবা। তাহলে আমরা কয়টা জায়গা দিলাম? 2টা। তাহলে আমাদের এটা জায়গা হয়ে গেছে, আর হচ্ছে এটা জায়গা হয়ে গেছে। তাহলে আরো আছে আমাদের কি হচ্ছে, ইন্টারেস্ট ক্রেডিটের একটা জায়গা আছে, দেখছো ইন্টারেস্ট। তাহলে এখানে তুমি ইয়ে করে জায়গা দিতে পারো। হ্যাঁ দেখো লেখা আছে ইন্টারেস্ট ক্রেডিটেড বাই দ্য ব্যাংক 10,000 টাকা, মানে 10,000 টাকা ইন্টারেস্ট ক্রেডিট করছে ব্যাংক। তাহলে ব্যাংকে ক্রেডিট করছে, ব্যাংকের অ্যামাউন্ট বাড়ছে। এখন বাকি কাজটা আমাদের করতে, এটা আমাদের ক্যাশে গেছে। তাহলে খেয়াল করে দেখো, আমি যদি এখন এটা জায়গা দেই, এটা জায়গা যদি আমি দেই 6 নম্বরের ইন্টারেস্ট ক্রেডিটেড বাই দ্য ব্যাংক, মানে আমার ব্যাংক অ্যাকাউন্টে ইন্টারেস্ট আসছে। তা আমার ব্যাংক অ্যাকাউন্টে যদি আমার ইন্টারেস্ট আসে, আমি এগুলা পরিষ্কার করে দিচ্ছি। এটা আমার বিরক্ত লাগে, আমি ঘর বানায় কিছু করি না, এই জন্য আমি এইভাবে করি। তার মধ্যে 6 নম্বরটা, ইন্টারেস্ট বাবদ যদি আমার ব্যাংকে টাকা আসে, আমার ব্যাংক বাড়বে। ঠিক আছে, ব্যাংক কি বাড়বে। তাহলে ব্যাংক ডেবিট কত টাকা? 10,000 টাকা আমার ইন্টারেস্ট আসছে। এখন এই 10,000 টাকা আমার ব্যাংক ডেবিট হওয়ার কারণ কি? কারণ আমি ইন্টারেস্ট পেয়েছি। ইন্টারেস্ট পাওয়া মানে কি আমার জন্য একটা আয়। আয় হলে কি হয়? ক্রেডিট হয়। সেজন্য তুমি লিখবা ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট কত? 10,000 টাকা। ঠিক আছে, যেমন এটা তুমি খেয়াল করে দেখো, এই যে আমার ইন্টারেস্টের যোগ হয়েছিল, সেজন্য আমার ব্যাংক ডেবিট হবে, আর এটা এইবার এটা ক্রেডিট হবে, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। ঠিক আছে, এভাবে আমাদের কিন্তু বিষয়টা করতে হবে। আচ্ছা, এরপরে একটু খেয়াল করে দেখো, এরর ইন রেকর্ডিং কাস্টমার চেক কত? আমরা এই তোমার 900 টাকার জায়গায় 90 টাকা লিখছি। এখন একটু খেয়াল করে দেখো এটা কি হবে। দেখো, এই কাস্টমার চেক 900 টাকা হ্যাড বিন ইন্টার 90 টাকা। তা আমরা 900 টাকা লেখার কথা ছিল, আমরা 90 টাকা লিখছি। তাহলে আমরা কম লিখছি। তার মানে কি? কাস্টমার চেক মানে কি? আমাদের টাকাটা ব্যাংকে আসছে, ব্যাংকে কি জমা হয়েছে। তো জমা হয়েছে 900 টাকা, আমরা লিখছি মাত্র কত? 90 টাকা। তাহলে বাকি টাকা তো আমরা লিখি নাই, তো বাকি টাকাটা আমাদের ভুল, সেটার জন্য আমাদের জাবেদা দিতে হবে। তাহলে এখন কি টাকা কি আসছে নাকি গেছে? টাকা কিন্তু আসছে। কিভাবে বুঝলাম? কারণ কাস্টমারের চেক, কাস্টমারের চেক মানে কি আমাদের ব্যাংকে টাকা আসবে। তাহলে টাকা যদি আমাদের 900 আসে, আমরা লেখার কথা ছিল 900, আমরা 900 লিখি না, লিখছি হচ্ছে 90 টাকা। তাহলে আমরা কত কম লিখছি? 810 টাকা। এখন 810 টাকা আমরা এক মিনিটে লিখবো। তাহলে খেয়াল করো, আমি যদি জাবেদা করি, তাহলে আমার কত নম্বর? 7 নম্বর মনে করো। তাহলে আমি জাবেদা করবো, আমার ব্যাংক কিন্তু বাড়বে। ঠিক আছে, ব্যাংক ডেবিট কত? 810 টাকা। ঠিক আছে, 810 টাকা হচ্ছে আমার ব্যাংক ডেবিট। আমার এই ব্যাংক কেন বাড়ছে? কারণ কাস্টমারের কাছ থেকে আমার চেক আসছে। তো কাস্টমার যে আমাকে চেক দিছে, সে আমার জন্য কি? সে আমার জন্য দেনাদার। কারণ দেনাদার কমবে, সম্পদ বাড়বে, সেই জন্য দেনাদার ক্রেডিট কত? 810 টাকা। বুঝতে পারছো? এইভাবে তোমার এই বিষয়গুলো কনফার্ম করে ক্লিয়ার করে জাবেদা দিতে হবে। বুঝছো? তো তুমি একটু খেয়াল করে দেখো, কাস্টমার তোমাকে কে টাকা দিবে? অবশ্যই তোমার দেনাদারে টাকা দিবে। তাহলে দেনাদারে যদি তোমাকে টাকা দেয়, তাহলে তোমার দেনাদার হিসাব ডেবিট কি, সরি, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক বাড়বে, দেনাদার হিসাব দেনাদার হিসাব কি? ক্রেডিট। বুঝতে পারছো? তো এই হচ্ছে তোমার জাবেদা। তো তুমি খেয়াল করে দেখো, এই টাকাটা তোমার এখানে প্লাস হয়েছে কত টাকা? 810 টাকা প্লাস হয়েছে। এই জন্য ব্যাংক ডেবিট। হ্যাঁ, কেন প্লাস হয়েছে? দেনাদার থেকে টাকা আনছি না, দেনাদার ক্রেডিট। আচ্ছা, এরপরে তুমি খেয়াল করে দেখো, আমরা কিন্তু এটা জাবেদা দিয়ে দিছি।
তাহলে আমাদের এখানে কয়টা জাবেদা দেওয়ার কথা ছিল? একটা, দুইটা, তিনটা, আর হচ্ছে এই 675 টাকা, চারটা। আচ্ছা, এরপরে লাস্টে আবার কি আছে একটা, আন্ডার চার্জ ইন চেক, এটা এটা আমাদের কি মাইনাসে আছে। তো মাইনাসে যেহেতু এটা আছে, আমাদের এটা কি করতে হবে? জাবেদা দিতে হবে। এখন এখানে আমাদের কত টাকা ব্যালেন্স গেছে? 63 টাকা। হ্যাঁ, তো 63 টাকা আমাদের কি করতে হবে? জাবেদা দিতে হবে। তো খেয়াল করে দেখো, আমি যদি 63 টাকা মাইনাস হয়, কোথায় এটা? এই যে এটা, এই যে এটা। এ চেক ইস্যু, আমরা একটা চেক ইস্যু করেছি, কত? 992 টাকা হ্যাড বিন এন্টার্ড, ক্যাশবুক কত? 329 টাকা। এখানে 63 টাকা ভুল করছি আমরা। তাহলে আমরা যেহেতু ক্যাশটা চেকটা ইস্যু করেছি, সেক্ষেত্রে আমাদের জাবেদা দেওয়া, আমরা জাবেদা দিতাম কিভাবে? যে আমাদের ব্যাংকে টাকা চলে গেছে, আমাদের পাওনাদার কি বেড়ে গেছে। তাহলে আমাদের দেওয়ার কথা ছিল 992 টাকা, সেক্ষেত্রে আমরা দিচ্ছি কত? 392 টাকা। সেক্ষেত্রে আমরা দিচ্ছি হচ্ছে 329 টাকা। আমরা একটু, যেমন আমি দেখো এটা জাবেদাটা আমি কি দিয়েছিলাম যখন আমি চেকটা ইস্যু করেছিলাম। দেখো, আমি যখন চেকটা ইস্যু করেছিলাম, কারণ আমি পাওনাদার কি দিচ্ছি, পাওনাদার আমার কমবে, সেই জন্য আমার পাওনাদার ডেবিট। ঠিক আছে, কত করছিলাম আমি? 329 টাকা, 329 টাকা। এবং আমি জানি যে আমার ব্যাংকে থেকে টাকা কমে যাবে, আমি লিখছি কি ব্যাংক ক্রেডিট কত? 329 টাকা। কিন্তু এই অ্যামাউন্টটা আমার লেখার কথা ছিল কত? 392 টাকা। সেই জায়গায় আমি কত লিখেছি? 329 টাকা। তাহলে আমি যে ভুলটা করলাম, আমি কম লিখলাম। এখন আমাকে কি করতে হবে? আবারও এই জাবেদাটা সেম করতে হবে, সেম টাকাটা দিয়ে। তাহলে আমার খেয়াল করো, এখানে আমার যেহেতু এটা মাইনাস হয়েছে, সেই জন্য আমার ব্যাংক ক্রেডিট করে দিবা। ঠিক আছে, লাস্টেরটা 8 নাম্বারটা, ব্যাংক ক্রেডিট। ব্যাংক ক্রেডিট একবারে সহজ, তুমি যদি দেখো মাইনাস, তাহলে ক্রেডিট করে দেবো। ব্যাংক ক্রেডিট কত? 63 টাকা। ব্যাংক ক্রেডিট কত? 63 টাকা। তাহলে এই চেকটা আমি কাকে দিয়েছিলাম? হ্যাঁ, পাওনাদারকে। সেই জন্য উল্টা হচ্ছে আমার পাওনাদার ডেবিট। কত টাকা? 63 টাকা। তাহলে এইভাবে তুমি যদি জাবেদাটা সহজভাবে করতে পারবা, যদি এটা ফলো করো আর কি। হ্যাঁ, অথবা তুমি যদি তোমার সিরিয়াল মেনটেন না করতে ইচ্ছা করে, তুমি এখান থেকে সরাসরি জাবেদা করে ফেলবা। যেমন এটা ডেবিট দিবা, বাকিটা যেটা যে কারণে হচ্ছে ক্রেডিট দিয়ে দিবা, আর যেটা লেস হয়েছে ক্রেডিট, যে কারণে হয়েছে সেগুলো ডেবিট দিয়ে দিবা। আর এইভাবে তুমি চাইলে জাবেদা দিতে পারো। অথবা সম্পদ বাড়ছে, দায় বাড়ছে, যেভাবে আমরা শিখেছি, মানে মূলত মেন বেসিক, সেভাবে তুমি জাবেদা দিতে পারো। সবাই যদি জার্নাল বুঝে থাকো, ক্লিয়ার লিখে দাও। আর এখানে যদি কারো কোনো জার্নালের প্রবলেম থাকে, সেটা আমাকে অবশ্যই বলতে পারো যে স্যার আমি জার্নালটা বুঝি নাই। ঠিক আছে, ওকে। সবাই একটু জার্নাল অল ক্লিয়ার লিখে দাও। আমরা এখন তোমাদের কিছু প্রবলেম সলভ করে দিব। প্রবলেম সলভ করে দিলে আমাদের এই চ্যাপ্টারে একটা পরীক্ষা নিয়ে নিব ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। সবাই জার্নাল একটু ক্লিয়ার লিখে দাও যে জার্নাল ক্লিয়ার। ঠিক আছে, জার্নাল ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, রূপক ক্লিয়ার, মাইশা খান, তারপর হচ্ছে ময়না সাহা, তারপর হচ্ছে শাহিদুল আলম। ওকে, তো জার্নাল নিয়ে আমি আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। একবারে সিম্পল, জাস্ট একটু বোঝার চেষ্টা করবা যে যেগুলো ডেবিট হয়েছে ব্যাংক ডেবিট, আর বাকি যে যে কারণে ব্যাংকগুলো ডেবিট হয়েছে সেটা ক্রেডিট দিবা, এতটুকু। আর এখানে যেগুলো ক্রেডিট হয়েছে ব্যাংক ক্রেডিট দিবা, যে যে কারণে ব্যাংক ক্রেডিট হয়েছে সেগুলা ডেবিট করে দিবা। জাস্ট এতটুকু করলে তোমাদের জানতে হয়ে যাবে। এখন আমি তোমাদের শীট থেকে তোমাদের কিছু প্রবলেমের কথা বলা ছিল, আমি তোমাদের প্রথমে প্রবলেমগুলো একটু সলভ করে দিচ্ছি। ঠিক আছে, তো তোমরা সম্পূর্ণ বইটা যারা ঘাটাঘাটি করছো, তো যাদের সমস্যা ছিল আমি দেখতেছি। তো প্রথম তোমাদের 13 নম্বর অঙ্কের সমস্যা ছিল। একজনে কমেন্ট করা ছিল যে 13 নম্বরের, তো 13 নম্বরে দেখো তোমাদের কতটা সাপোর্ট করি, আসলে নিজে থেকে বলাটা ঠিক না। তোমরা দেখো যে তোমরা বাসায় বসে অঙ্ক করো, তোমাদের কোন কোন অঙ্কটা সমস্যা সেটা আমরা লাইভে এসে সলভ করে দিই। আর তোমরা কিন্তু জানো যে আমরা সাধারণভাবে সলভ করি না, তোমাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু সলভ করি। প্লাস হচ্ছে আমাদের ধারাবাহিক ক্লাস কিন্তু থাকেই। এগুলো আমাদের ফ্রি ক্লাসে এতটা ফেসিলিটিস থাকে। প্লাস হচ্ছে আমাদের পেড ক্লাস, যারা ফিনান্স এবং ইকোনমিক্সে যারা ভর্তি হয়েছে, তোমরা জানো যে আমাদের ফিনান্স এবং ইকোনমিক্স ক্লাস আমরা কতটা কেয়ারের সাথে নিই। আর একটা কথা বলে দিই, তোমরা কিন্তু এখনো ওই যে
তোমাদের কিন্তু আর 5 থেকে 6 মাস পরে তোমাদের ফাইনাল পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। তো এখনো যারা ফিনান্স বা ইকোনমিক্সে প্রিপারেশন নাও নাই, সরাসরি আমাদের কোর্সে ভর্তি হয়ে যাবে ইনশাল্লাহ। একদম A+-এর মতো একটা প্রিপারেশন হবে, কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ। ঠিক আছে, যদি মনে না হয় এটা ব্যতিক্রম মনে হয়, তাহলে টাকা ফেরত দিয়ে দিব। ঠিক আছে, সবাই বাকিরা যারা এখনো ফিনান্স ইকোনমিক্সে ভর্তি হয় নাই, ভর্তি হয়ে যাবে। আচ্ছা, তো এখন 13 4 নাম্বারটা সমস্যা ছিল, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 4 নাম্বার। এটাই প্রবলেম ছিল আসলে। তোমাদের এখানে মিনিং সংক্রান্ত প্রবলেম হয়, কারণ আর এখানে মিনিং এর ক্ষেত্রে আমারও সমস্যা হয় না এরকম না, মানে মিনিং বুঝতে অনেক সমস্যা হয়, কষ্ট হয়। তো এখানে লেখাগুলো ওয়ার্ডগুলো এরকম। তো এখানে কি লেখছে, অফ দ্য চেক রেকর্ডেড এজ এ ক্যাশ। হ্যাঁ, এখানে লেখছে ডিস ডিসবিউরসমেন্ট, এটা হচ্ছে তোমার ইন মার্চ, মানে এটা হচ্ছে বন্টন বলতে পারো, বন্টন। ঠিক আছে, মানে তোমার একটা চেক বন্টনের জন্য বা ইস্যু করা হয়েছে, এরকম বলতে পারো, ইস্যু করা হয়েছে। সাম চেকস টোটালিং 2100 টাকা, মানে কিছু চেকস, মানে একটা চেক না, এখানে 2-3টা চেক। তো এখানে কিছু চেক রেকর্ডেড অ্যাজ ডিসবিউরসমেন্ট ইন মার্চ, সাম চেক ইন টোটালিং কত 2100 টাকা, হ্যাভ নট ইয়েট ক্লিয়ার দ্য ব্যাংক। এখানে কিছু চেক ধরো বন্টন করা হয়েছে বা কোথাও ইস্যু করা হয়েছে। এখন ইস্যু করা বা বন্টন করা হলে সাম চেকস টোটালি 2100 টাকা, এর মধ্যে নট ইয়েট ক্লিয়ার বাই দ্য ব্যাংক। তো ব্যাংকে এই চেকগুলো এখনো ক্লিয়ার করে নাই। ক্লিয়ার করে নাই মানে হচ্ছে, ধরো আমি লেখা সাইন করে চেকগুলো কোথাও দিয়ে দিছি। ঠিক আছে, তো চেকগুলো কোথাও দিয়ে দিছি, তো সেই চেকগুলা এখনো তোমার করে নাই, এই হুম, তো এখনো ওই চেকগুলো কি উঠায় নেয় নাই, বুঝছো? তো খেয়াল করো, যেটা আমি বন্টন বা বিতরণ বলেছি, আমি একটু যদি এগুলা ক্লিয়ার করে দিই একটু। হুম, খেয়াল করো, আমি বুঝাই একটু। আচ্ছা, তো এই চেকগুলো আমি দিয়ে দিছি বা বিতরণ করে দিছি। ধরো আমি বিতরণ করে দিছি মানে কি, ধরো আমি সাইন করে লিখে দিছি যে আপনারা টাকাগুলো উঠায় নিয়ে যায়। তো এখন এখানে একটা হইতে পারে, 10-15টা চেক হইতে পারে। তো দেওয়ার পরে সাম চেকস, মানে কিছু চেক, এর মধ্যে কিছু চেক আর কি, সাম চেক টোটালিং 2100 টাকা, মানে এখানে কিছু চেকের টোটাল 2100 টাকা হ্যাভ নট ইয়েটেড ক্লিয়ার বাই দ্য ব্যাংক, মানে এখনো তারা ব্যাংক থেকে উঠায় নেয় নাই। তো খেয়াল করো, আমি তো সাইন টাইন করে দিছি, আমি তো কোনো ভুল করি নাই। এখন আমি ধরো 20-15 হাজার টাকার চেক সাইন করে দিছি, যাকে যাকে দেওয়ার দরকার। ধরো আমার অনেক কর্মচারী আছে, তোমাকে শখে আমি চেকের মধ্যে বেতন দিছি, তো দিয়ে দিছি, এর মধ্যে এই চেকটা উঠায় নেন। তো এটা তো আর আমার দোষ না, তো এটা ব্যাংক থেকে যখন উঠায় নিব, তখন ব্যাংক থেকে মাইনাস হয়ে যাবো। এই হচ্ছে বিষয়টা। ঠিক আছে, তো সবাই এই 4 নাম্বারটা একটু ক্লিয়ার লিখে দাও। সবাই একটু 4 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে, সবাই একটু 4 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, 2 দিন সময় দিছি কাউসার। আমাদের গত ক্লাস সোমবারে হয়েছিল, তারপরে বুধবারের সময় দিছি, সোমবার, সোম, ধরো মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, 4 দিন সময় দিছি। আজকে হলো শনিবার। ঠিক আছে, তো তোমাদের গত ক্লাসে আমি নিয়ে নিতাম এই ক্লাসটা, কিন্তু তোমরা বলছো দিকে দিছি। আচ্ছা, আচ্ছা ময়না সাহা, সমস্যা নাই, তুমি বোন ময়না, তুমি করো, আহ, এই অঙ্ক করো, যদি সমস্যা হয় মেসেঞ্জার গ্রুপে বলবা। আচ্ছা, তাহলে 4 নাম্বারটা ক্লিয়ার। আচ্ছা, এর পরবর্তীতে আমি দেখলাম হচ্ছে 14 নম্বরে 2টা সমস্যা আছে। সেটা হচ্ছে 14-4 আর হচ্ছে 6। আচ্ছা, 14-4 সমস্যা দেখো, কোম্পানি চেক নং এত, এটা হচ্ছে চেক নং ইস্যু। ইস্যু মানে আবারও সেম, সাইন করা হয়েছে টু জে ব্রোকার, মানে তার কাছে ইস্যু করা হয়েছে সাইন করা। এটা হচ্ছে চেক নাম্বার, 2480 টাকা হচ্ছে চেক নাম্বার, এটা টাকা না। হ্যাঁ, এক এডিটর, এক এডিটর মানে সে আমার কাছে টাকা পাইতো, মানে পাওনাদার বোঝানো হয়েছে। ফর কত 900, সরি, ফর হচ্ছে 492 টাকা। হ্যাঁ, দ্যাট ক্লিয়ার্ড বাই দ্য ব্যাংক ইন জুলাই ওয়াজ ইনকারেক্টলি entered in the cash payment journal on July 2010। হ্যাঁ, 929 টাকা। তো খেয়াল করে দেখো, আমি এখানে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে কি, কোম্পানি চেক নং, আমাদের কোম্পানি, ধরো আমাদের কোম্পানি চেক নং 400-2480 ইস্যু ইস্যু করা হয়েছে যে ব্রোকাও।
মানে একটা লোক একটা ব্যক্তির কাছে এক ক্রেডিটর, ধরো উনি আমাদের পাওনাদার। তো মূল কথা হচ্ছে উনি আমাদের কাছে টাকা পায়, আমরা ওনাদের কাছে একটা চেক ইস্যু করেছি। তো চেকের মূল্য হচ্ছে কত? 492 টাকা। দ্যাট ডিক্লার বাই দ্য ব্যাংক, এবং ব্যাংক সেটা কি করছে? ডিক্লার না, সরি, ক্লিয়ার্ড। ক্লিয়ার্ড মানে হচ্ছে ব্যাংক সেটা টাকা দিয়ে দিছে ইন জুলাই। হ্যাঁ, জুলাই মাসে সে টাকাটা দিয়ে দিচ্ছে আমাদের, এটা জুলাই মাসের অঙ্ক। তো ওয়াজ ইনকারেক্টলি, এটা ভুলবশত ইন্টার্ড ইন দ্য ক্যাশ পেমেন্ট জার্নাল অন জুলাই 10 ফর তোমার 429 টাকা। তো মূলত ভুলবশত ভাবে আমাদের ক্যাশ পেমেন্ট জার্নালে 492 টাকার জায়গায় আমরা কত লিখছি? 429 টাকা লিখছি। তো একটু আগে আমরা একটু দেখেছিলাম 392, 329, সেই বিষয়টা এখানে ঘটেছে। এখানে মাইনাস করলে হয়তো বা 63 টাকা হতে পারে আর কি, আমি যতটুকু ভাবলাম। হ্যাঁ, তো এখানে ঘটনা কি ঘটলো, যে আমরা একটা চেক ইস্যু করছি 492 টাকা, ঠিক আছে, ব্যাংকেও 492 টাকা কি করছে? দিয়ে দিছে। কিন্তু আমরা যে ব্যাংকে আমরা যে টাকা লেখার সময় ওয়াজ ইনকারেক্টলি, ভুলবশত ইন্টার্ড ইন দ্য ক্যাশ পেমেন্ট, আমরা তো অবশ্যই এটা ক্যাশ পেমেন্ট জানালে নিব। হ্যাঁ, দেওয়ার সময় আমরা এখানে আমরা লিপিবদ্ধ করতে ভুল করছি। তাহলে খেয়াল করো, আমাদের যেহেতু আমরা 492 টাকার করছি, আমরা যে ভুল করেছি, যেহেতু আমরা আমাদের এখানে আসবে, ঠিক আছে, তা আমাদের এখানে কাজ হবে। এখন কি হবে? যোগ হবে নাকি বিয়োগ হবে? খেয়াল করো, আমার 492 টাকা মাইনাস করার কথা, ঠিক আছে, তো সেই জায়গায় আমি মাইনাস করছি 429 টাকা, তার মানে আমি 63 টাকা কম মাইনাস করছি। এই জন্য আমি এখন 63 টাকা কি করে দিব? মাইনাস করে দিব। ঠিক আছে, তো তোমার প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা কিন্তু তোমাকে বেসিক থেকে বুঝতে হবে, এখানে মুখস্থ কোনো বিদ্যা ইউজ করলে হবে না। আবার বলতেছি, হ্যাঁ, তোমার মাইনাস করার কথা ছিল 492 টাকা, যেহেতু চেক ইস্যু করেছো তোমার ব্যাংক থেকে টাকা কমে যাবে, তোমারও নগদান বই থেকে মাইনাস করার কথা ছিল 492 টাকা, কিন্তু তুমি মাইনাস করছো 429 টাকা, তার মানে তুমি কম মাইনাস করছো। এই জন্য বাকি অংশ যেটা মাইনাস করা হয়নি সেটাও কি করে দিবা? মাইনাস করে দিবা। ঠিক আছে, এটা তোমার ক্যাশ বুকের কাজ। আশা করি 4 নম্বর এটা বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। ওকে, এরপর আমাদের 6 নম্বরটা। হ্যাঁ, 24-25 আছে, দেখাই দিব না। আচ্ছা, এটা আমাদের 6 নম্বরটা, দেখো 6। অন জুলাই 31 দ্য ব্যাংক স্টেটমেন্ট শুড এনএফসি। আচ্ছা, এনএফসি চেকটা আমি একটু বুঝাই, তাহলে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এনএসএফ, ঠিক আছে, তো আমি আমি একটু বুঝাই তাহলে বুঝতে পারবা। এনএসএফ, এটা হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড। নট কি? সাফিসিয়েন্ট ফান্ড। সাফিসিয়েন্ট ফান্ড বানানটা আমার এখন মানে মুখস্থ নাই, আমার যতটুকু জানা আছে সাফিসিয়েন্ট বানানটা হবে এইভাবে, SUFF, সাফিসিয়েন্ট, এটা হতে পারে। আচ্ছা, নট সাফিসিয়েন্ট ফান্ড তার মানে হচ্ছে তোমার যেই যেই লোক তোমাকে চেক দিচ্ছে, ধরো আমি বুঝাই, তুমি একজন লোকের কাছে টাকা পাও, এই লোকের কাছে ধরো তুমি টাকা পাও, হ্যাঁ, এই লোকটার কাছে তুমি টাকা পাও, এই লোকে তোমার একটা চেক দিছে, ঠিক আছে, চেক চেক দিছে, অবশ্যই এই লোকে যে চেক দিছে অবশ্যই তার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, ধরো তার সোনালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, সোনালী ব্যাংক, ঠিক আছে, সোনালী ব্যাংকে তার একটা অ্যাকাউন্ট আছে। ওকে, তো আমাকে চেক দিছে, আমি বলছি যে আপনার কাছে টাকা পাই, আমার চেক দেন। তো এই লোকে ধরো আমারে 20,000 টাকা দিছে, 20,000 টাকা একটা চেক লেখা দিছে, এটা ধরো চেক এই লোকে দিছে। এখন এই লোকে যে চেকটা দিল, তো এই লোকে তো সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তো আমি সোনালী ব্যাংকে গিয়ে বলছি কি, যে আমি তো এই লোকের কাছে 20,000 টাকা পাই, দেখেন আমাকে সাইন করে দিছে, তো এই লোকের অ্যাকাউন্ট থেকে টাকাটা আমার অ্যাকাউন্টে যোগ করে দেন, ঠিক আছে। তো আমি ওনাকে চেকটা দিলাম ব্যাংকারকে, ব্যাংকার কি করলো, এই চেকটা ওনার ওনার অ্যাকাউন্ট থেকে টাকাটা ট্রান্সফার করে যখন আমার অ্যাকাউন্টে দিবে, তখনই দেখতেছি কি যে ওনার অ্যাকাউন্টে এই চেকের পরিমাণ টাকা নাই, মানে আছে হয়তোবা 17,000 বা 20,000, এই 17,000 বা 15,000 অথবা 10,000 এরকম আছে, কিন্তু চেকে যে পরিমাণ টাকা লেখা আছে সে পরিমাণ টাকা ব্যাংকে অ্যাভেলেবল না। যখনই কোনো একটা চেক তোমাকে কেউ দিবে, ঠিক আছে, এটা কিন্তু ভালো করে খেয়াল করবে, আমরা দিব এরকম না। যখন কোন একটা ব্যক্তি তোমাকে চেক দিবে, যে আপনি আমার কাছে টাকা পান, চেক থেকে উঠাই নিন, ব্যাংক থেকে চেক দিবে, সেই চেকে যে পরিমাণ টাকা লেখা থাকবে, এই পরিমাণ টাকা যদি ওই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে না থাকে, এই চেকটাকে মূলত বলা হয় এনএফ, এনএসএফ, ঠিক আছে, মানে নট সাফিসিয়েন্ট ফান্ড। এটা মানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকা, মানে পর্যাপ্ত পরিমাণ টাকা নাই। তাহলে এখন
এই যে চেকটা যে সে আমাকে দিল, এই চেকের টাকাটা কিন্তু আমি উঠাইতে পারিনি। ঠিক আছে, এই চেকের টাকাটা আমি কি করতে পারি নাই, উঠাইতে পারি না। এখন এই চেকের টাকাটা আমি উঠাইতে পারি নাই। হুম, এটা কি ব্যাংকের কোনো দোষ? ব্যাংকের কোনো দোষ না, কিন্তু মূলত দোষটা কিসের, চেকের। আমি যে চেক পাইছিলাম, আমি কি করছিলাম, চেক যে পাইছি পাই আমি কিন্তু সাথে সাথে জাবেদা দিছিলাম। চেক পাইলাম, আমরা জাবেদা কি দেই, ব্যাংক ডেবিট, তারপরে কি ওই লোক হচ্ছে দেনাদার, দেনাদার ক্রেডিট, কি দেয়, দেনাদার আমরা ক্রেডিট দিই। ঠিক আছে, তাহলে আমি ব্যাংকের কি করছিলাম, বার এলাইছিলাম। এখন আমাকে ব্যাংকে খবর দিল যে ভাই আপনি যে চেক দিয়ে গেছেন ওই চেকে তো টাকা নাই। তাহলে তো ওই ব্যাংকের তো আর কোনো ভুল নাই, এখন আমাদের এই সংশোধনটা আমাদের করতে হবে, কারণ যেহেতু চেকে টাকা নেই। এই জন্য আমাদের আমাদের ক্যাশবুক থেকে আবার নতুন করে জাবেদা দিয়ে আমাদের উল্টা মানে মাইনাস করতে হবে। যেহেতু আমরা এখানে প্লাস করেছিলাম, আমরা ভাবছি আমাদের চেকে টাকা আছে, প্লাস করছিলাম, এখন সেটাকে আমরা কি ক্যাশ থেকে কি করবো, মাইনাস করে দিব, তাহলে আমাদের ঝামেলা শেষ। ক্লিয়ার? এখন তোমরা বলতে পারো যে এটা ব্যাংকের ভুল না, ব্যাংকের এখানে কোনো ভুল নাই। এখানে যে চেক দিছে সে তার অ্যাকাউন্টে টাকা না থাকার কারণে আমাদের টাকাটা আমরা জমা হয় নাই, কিন্তু আমরা টাকাটা চেকটা পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা কি করছি, আমরা কিন্তু অবশ্যই আমাদের বাসায় যে হিসাব রাখি যে আমাদের ব্যাংক, সেখানে আমরা যোগ করে ফেলছিলাম। তো এখন এসে আমাকে আবার কি করতে হবে, মাইনাস করতে হবে। এতটুকুই কাজ। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। তো নট সাফিসিয়েন্ট ফান্ডের এটাই তোমাদের হবে। ঠিক আছে, আচ্ছা। তো আমি লেখার পর আমার বানানটা আবার মনে আসছে। যাই হোক, তো এই হচ্ছে তোমাদের এই বিষয়টা। হ্যাঁ, তো অন জুলাই 30 দ্য ব্যাংক স্টেটমেন্ট শোড এনএফসি চেক। যখনই এনএফসি চেক হবে তুমি এটাকে সবসময় কি করে, মাইনাস করবে। জাস্ট এতটুকু লিখবা এনএসএফ। আমি এটা উচ্চারণ কিন্তু এনএসএফ, কিন্তু আমি দেখবা এনএফসি বলি, মানে আমার কেমন জানি একটা হয়। আসলে এই চেকও আমাকে অনেক সময় দিয়েছিল, আমি যখন বিজনেস করতাম আমার সাথে এরকমটা হয়েছে। আমি সবসময় কিন্তু তোমাদেরকে বলি, আমার এমন হয়েছে যে আধা ঘন্টা দাঁড়ায় থাকিয়া আমি সিরিয়ালে গেছি যে আমার টাকা ওঠাইতে, ভাই আপনি কার চেক নিয়ে আসছেন, ওনার ব্যাংকে তো টাকা নেই। বিশ্বাস করো আমি অনেক কষ্ট পাইছি এরকম ভাবে। তো এই এনএফসি চেক গুলা সবসময় কি হবে, ক্যাশ থেকে মাইনাস করে দিতে হবে। এতটুকু বিষয়টা। তো এখন এখানে কি বলছে দেখো, জুলাই 31 থেকে দ্য ব্যাংক স্টেটমেন্ট শোড, ব্যাংক স্টেটমেন্ট দেখলো যে আমরা যে চেক জমা দিয়ে আসছি সেই চেকের মধ্যে 550 টাকা চেক কি এনএফসি রিসিভ বাই দ্য কোম্পানি ফ্রম এ ক্লোজ দ্য কাস্টমার অন অ্যাকাউন্ট, মানে ওই কাস্টমার অ্যাকাউন্টই ধরো ক্লোজ করে ফেলছে। আচ্ছা যাই হোক, এটা কোনো বিষয় না। এরপরে আমরা 15 নম্বরের 5 দেখব। ওকে, তাহলে আমরা এই 15 নম্বরের অঙ্কটা দেখি। দেখো 15 নম্বরের 5। আচ্ছা, 15 নম্বর 5 এখানে বলছে দেখো, দ্য ব্যাংক হ্যাড চার্জ দ্য, কি লিখছে এটা, ওরস্কো কর্পোরেশন, ধরো ওরস্কো কর্পোরেশন বা কোম্পানি। আচ্ছা, তো আমাদের কোম্পানির নাম কি, আমাদের নাম হচ্ছে জর্জ ওরস্কো কর্পোরেশন, হচ্ছে যাই হোক একই কোম্পানি। তো ব্যাংক হ্যাড চার্জ ওরস্কো কর্পোরেশন, আমাদের কোম্পানি ওরস্কো কর্পোরেশন অ্যাকাউন্টস ফর কাস্টমার আনকালেক্টেবল চেক অ্যামাউন্টিং টু কি, এত টাকা। বুঝছো? তো এখন দ্য ব্যাংক হ্যাড চার্জ ওরস্কো কর্পোরেশন অ্যাকাউন্ট ফর কাস্টমার আনকালেক্টেবল চেক অ্যামাউন্টিং টু কত, 453 টাকা। তো এই 453 টাকা আমাদের এখানে কি করেছে, চার্জ করেছে, যেটা কি আনকালেক্টেবল চেক, মানে চেক আনকালেক্টেবল করা হয় নাই, বলতেছে আপনাদের এই টাকাটা করা হয় না। এখন এই টাকাটা কেন আনকালেক্টেবল কেন হয়েছে, একটু জিনিস কিন্তু তোমাকে বুঝতে হবে। ভালো করে খেয়াল করবো। আমরা কিন্তু বলেছিলাম ব্যাংকের ভুলগুলা ব্যাংক সংশোধন করবে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, ব্যাংকের ভুলগুলা ব্যাংক সংশোধন করবে আমরা বলছিলাম, ঠিক না? কত নম্বর এটা, 15+। তোমাদের একটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, তারা বের করে নেই। আমি একটু বুঝাই, দেখো আনকালেক্টেবল, হ্যাঁ এটা কিন্তু মানে বিষয়টা হচ্ছে এরকম যে দ্য ব্যাংক হ্যাড চার্জ অরস্কো কর্পোরেশন অ্যাকাউন্টস ফর কাস্টমার, মানে আমরা অরস্কো কর্পোরেশনের কাস্টমার থেকে কিছু একটা চেক পেয়েছিল আনকালেক্টেবল, মানে সেটা কালেক্ট করা যায়নি। তো এটাও কিন্তু তুমি চাইলে এনএফসি চেক বলতে পারো, কারণ কি আমি ধর একটা চেক দিয়ে আসছি কোম্পানিকে, যে অ্যাড করে আমার অ্যাকাউন্টে যোগ করে দিবেন, এটা আনকালেক্টেবল মানে কি, ধরো এই চেকটা কোনো একটা প্রবলেম হয়েছে, অথবা তাদের ব্যাংকে কোনো টাকা, মানে তারা স্পেসিফিক ভাবে বলে নাই যে আসলে ঘটনাটা কি হয়েছে, কিন্তু তারা বলতেছে কি আনকালেক্টেবল, মানে টাকাটা সংগ্রহ করা যায়নি।
তো যেহেতু আমি চেকটা জমা দিয়ে আসছি, টাকাটা তারা সংগ্রহ করতে পারে নাই, তার মানে এটা তাদের কিন্তু ভুল না, তারা চেষ্টা করছে, তারা সংশোধন করতে পারে নাই বা সংগ্রহ করতে পারে নাই। এখন আমি জিনিসটা শুনলাম, আচ্ছা ঠিক আছে, যেহেতু সংগ্রহ করতে পারেন নাই, প্রবলেমটা আমি দেখতেছি। তো ওনারা বলছে ব্যাংকে, তো বলার পরে তুমি শুনলা যে টাকাটা সংগ্রহ করতে পারে না, এখন তোমাকে কি করতে হবে, তুমি এখন জানো যে তোমার এই জমাকৃত চেকের টাকাটা আদায় করতে পারে না, তুমি এটা মাইনাস করে দিবে, তোমার কি ক্যাশ থেকে তুমি মাইনাস করে দিবে, এই হচ্ছে তোমার বিষয়, আর কিছু না। আচ্ছা, এইভাবে তোমাকে কিন্তু বুঝতে হবে। আচ্ছা, পেজে এসএমএস করতে হবে, হ্যাঁ আমাদের পেজে এসএমএস করতে হবে লিপি। তো এই হচ্ছে আমাদের ঝামেলাটা। এরপরে আমি তোমাদের যা দেখতেছি হচ্ছে 16 নম্বরের 16 নম্বরের 6। এই 16 নম্বর 6 দেখো, সাউন্ড ডিসকভার দ্যাট, সাউন্ড ডিসকভার মানে আবিষ্কার করে যে, মানে সে একটা কিছু পর্যালোচনা করে পাইছে, দ্যাট চেক এত নাম্বার রাইটেন ইন নভেম্বর 331 টাকা ইন পেমেন্ট অফ দ্য অ্যাকাউন্ট অন অ্যাকাউন্ট অফ অ্যান অ্যাকাউন্ট পেয়েবল হ্যাড বিন ইনকারেক্টলি রেকর্ডেড ইন দ্য দেয়ার বুকস, কত 331 টাকা। তো এখানে একটু ভালো করে খেয়াল করো। তো সাউন্ড ডিসকভার দ্যাট চেক, সে মানে পর্যালোচনা করে দেখলো বা আবিষ্কার করে দেখলো, আবিষ্কার মানে কিন্তু যে কোনো কিছু তৈরি করে এরকম না, সে একটা জিনিস বের করলো, এটাকে আবিষ্কার বলা হয়। রাইটেন ইন নভেম্বর 131 টাকা পেমেন্ট, তো আমরা 131 টাকা চেক পেমেন্ট করছি অফ এন অ্যাকাউন্ট পেয়াবল, মানে পাওনাদারকে, পাওনাদারকে আমরা 131 টাকা চেক কি করছি, পেয়াবল করছি, মানে 131 চেক পেমেন্ট 131 মাইনাস আমার ব্যাংক থেকে কমে যাবে। হ্যাড বিন ইনকারেক্টলি, এটা ভুলবশত ভাবে রেকর্ডেড ইন দা দেয়ার বুকস 311 টাকা। তাহলে আমাদের মাইনাস করার কথা ছিল কত, 131 টাকা, যেহেতু আমরা আমরা অ্যাকাউন্ট পেয়েবল 131 টাকা দিয়েছি, কিন্তু সেই জায়গায় আমরা রেকর্ড করছি কত, 311 টাকা, মানে আমরা 311 টাকা মাইনাস করে ফেলছি। তাহলে আমাদের মাইনাস করার কথা 131 টাকা, সেই জায়গায় আমরা 311 টাকা মাইনাস, অবশ্যই বেশি মাইনাস করছি, তাহলে ভুলটা আমাদের। যেহেতু আমরা বেশি টাকা মাইনাস করে ফেলছি, এর ডিফারেন্স বা এর যে ডিফারেন্স যে টাকাটা, সেটা আমাদেরকে প্লাস করে দিলে আমাদের সংশোধনটা হয়ে যাবে। তাহলে আসলে 311 আর 131-এর মধ্যে কত টাকা ডিফারেন্স, সেটা আমিও জানি না। ওকে, তাহলে তোমরা সবাই একটু 6 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও, আমি একটু করে দিচ্ছি। 311 মাইনাস 111, 131, তাহলে হ্যাঁ 200 টাকা দেখাচ্ছে আমার এখানে, 200 টাকা আসলে কি ঠিক আছে, না না সরি, 311 মাইনাস 131, 180 টাকা, তাহলে আমাকে 180 টাকা কি করতে হবে, প্লাস করে দিতে হবে আমাদের এখানে। 6 নাম্বারটা একটু ক্লিয়ার লিখে দাও। 6 নাম্বারটা একটু ক্লিয়ার লিখে দাও, লেখো 6 ক্লিয়ার। এই যে বিষয়গুলো, আসলে এই বিষয়গুলো যখন তুমি প্র্যাকটিস করো না, তুমি আমার একটা জিনিস বুঝো, আমি একটা কথা বলি। এবার সেকেন্ড ইয়ার যেটা হয়েছে, ধরো আমি তোমাকে অঙ্কটা করে দাও, তোমরা কিন্তু জানো যে আমি সম্পূর্ণ বই পড়াই, কারণ আমি যদি সম্পূর্ণ বই না পড়াইতাম, তাহলে কিন্তু আমি 4টা ক্লাস করে বলতাম যে এই যে 10টা অঙ্ক করে হয়ে যাবো। আমি কি করছি দেখো, আমি তোমাদেরকে 4টা ক্লাসে মিনিমাম 5-6টা অঙ্ক করাইছি, এবং আরো 4-5টা অঙ্ক হোমওয়ার্ক দিছি, বা 10টা বা 15টা অঙ্ক করাইছি। দেখো 15 অঙ্ক নর্মালি আমি হোমওয়ার্ক প্লাস ক্লাসের মধ্যে করাই লেছি। এখন এই করানোর মাঝখানে আবার তোমাদেরকে আমি কি বললাম, যে বইয়ের মধ্যে যত অঙ্ক আছে সব অঙ্ক করো। এর মধ্যে যেমন তোমরা এখন বলতেছো যে এই এই 6-এর এটা পারো না, 7-এর এটা পারো না, 3-এর এটা পারো না, এই যে বিষয়টা, এটাই তোমাদের মাথায় নিতে হবে, যে 11+ একাডেমি তোমাদেরকে কি শিখাচ্ছে। 11+ একাডেমি তোমাকে কিন্তু 10টা 15টা অঙ্ক শিখাচ্ছে না, তোমাকে এমন ভাবে তৈরি করতেছে যেন তুমি যে কোনো প্রশ্নের সমাধান করতে পারো। এখন একটা কথা হচ্ছে, ধরো তুমি একটা বই আমরা কিন্তু জানি প্রিন্সিপালস অ্যাকাউন্টিং বইটা এত মোটা, এই বইটা যদি তুমি সম্পূর্ণটা তোমাকে বুঝে শোনায় পড়ানো হয়, তাহলে এরকম আরো 4-5টা বই তুমি পারবা। তো এরকম আরো 4-5টা বই পারা মানে কি, আরো 10-15টা বইও তুমি পারবা। মানে বিষয়টা হচ্ছে কিছু কিছু জিনিস থাকবে যে জিনিসগুলো নতুন, তোমাকে প্র্যাকটিস করতে হবে। কিন্তু এই জিনিস একটা বই যখন তোমার প্র্যাকটিস হয়ে যাবে, তুমি কিন্তু আরো অনেক ধরনের অঙ্ক পারবা। সেক্ষেত্রে যদি তোমাকে বোর্ড পরীক্ষক যদি তোমাকে একটা বোর্ড প্রশ্ন করে, সেটা কিন্তু তোমার কাছে সলভ করাটা সহজ হয়ে যাবে। এই জন্য সবসময় মনে রাখতে হবে, চ্যাপ্টার ওয়াইজ তোমাকে পড়াশোনা করতে হবে। যেমন চ্যাপ্টার ওয়াইজ বলতে কি বুঝাই স্যার, যেমন এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে সব তোমাকে পারতে হবে। এখন কোনটা আসবে অথবা না আসবে, অথবা স্যাররা বানাই দিব, সেটা তোমার আমার ব্যাপার না, সেটা তুমি নিজে সলভ করতে পারবা। কিন্তু তুমি যদি চ্যাপ্টার ওয়াইজ না পড়ে, ধরো এই অঙ্কটা কেউ করলা না, ধরো এখন এই মিনিংটা তোমার পড়ছো পরে তুমি বুঝতেছো যে এখানে তোমার সমস্যা, কিন্তু এই মিনিংটা ধরো পরীক্ষার খাতায় চলে আসছে, তখন কি তুমি এটা সলভ করতে পারবা? কখনোই পারবা না। কারণ যে জিনিসটা সলভ করার জন্য আমাকে প্রয়োজন হয়েছে, সেই জিনিসটা তুমি পরীক্ষার খাতায় সলভ করতে পারবা না। তো এখন তুমি যখন সলভ করতে করতে যখন একটা স্টেপে তুমি চলে যাবা, হ্যাঁ তুমি এরকম বিষয়গুলো সলভ করে আসছো, দেখলে বুঝতেছো,
তখন কিন্তু পরীক্ষার হলে আমার সহায়তা লাগবে না, তুমি নিজে নিজে কিন্তু সলভ করতে পারবা। তখনই তুমি কিন্তু এই সাবজেক্টে একটা ভালো রেজাল্ট করার কি তোমার প্রত্যাশা তৈরি হয়ে যাবে। এই হচ্ছে মূলত পড়ালেখার সিস্টেম। পড়লে ভালো করে পড়বা, আর না পড়লে পড়ার দরকার নেই। আচ্ছা, এরপরে আমাদের এটা শেষ, চলে গেল। তারপর আর কি আছে? হ্যাঁ, 25-এর বি বলছো, 25 নাম্বার। আর সমস্যা নাই, 3টা প্রবলেম আছে, আমি করে দিচ্ছি। পঁচিশের 5। এই 25-এর 5 নাম্বারের সমস্যা দেখো। তার মানে সে বাকিগুলা পারে, এটা সমস্যা সে সলভ করে নিচ্ছে, সে আল্লাহর রহমতে অঙ্ক আসলে পরীক্ষা পারবে। এখানে কি বলছে দেখো, এ ক্রেডিট অফ 995 was directly given by the bank being proceed of bill deposited by customer। এখানে বলা হইতাছে এ ক্রেডিট অফ মানে ব্যাংকে 995 টাকা ক্রেডিট করা হয়েছে, মানে ব্যাংকে 995 টাকা কি প্লাস করা হয়েছে, মানে ব্যাংকাররা ওয়াজ ডিরেক্টলি সরাসরি গিভেন বাই দ্য ব্যাংক, এই ব্যাংকে সরাসরি 995 টাকা আমার অ্যাকাউন্টে যোগ করে দিচ্ছে। প্রসিড অফ বিল ডিপোজিটেড মানে একটা কোনো একটা বিল ডিপোজিট হয়েছে। ধরো আমি একটা কাজ করি, সেই জন্য আমার অ্যাকাউন্টে একটা বিল এসে জমা হয়েছে, যেটা আমি কাজ করে দিছি, আমাকে এখন টাকা দিয়ে দিছে কাস্টমার। আমার কাস্টমার থেকে ধরো আমি তোমার কাউকে পড়াই, তোমরা কোনো একজন কোর্স ফি আমার অ্যাকাউন্টে 995 টাকা আমার অ্যাকাউন্ট নাম্বারে পাঠাই দিছে। তো অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দিছো, ব্যাংকাররা সরাসরি এটা কি করে দিবে, এটা কিন্তু নর্মালি অটোমেটিকলি ভাবে কিন্তু যোগ হয়ে যাবে। তো ধরো আগের জামানা হয়তো বা ধরো কম্পিউটার ছিল না, অটোমেটিকলি হইতো না, টাকা দিছে তারপরে যোগ করতো, ধরো এটাই হয়েছে বড়। তো এটা যেহেতু সরাসরি যোগ করে ফেলছে, যোগ করার পরে কি যে দেখো, অ্যামাউন্ট ওয়াজ 1000 টাকা, হ্যাঁ, এন্ড ব্যাংক চার্জ 5 টাকা ওয়াজ নট ইন্টার ইন দ্য ক্যাশ বুক। এখন এই 995 টাকা সরাসরি যোগ করছে। এটা যোগ করার কারণ আছে, তোমাদের ধরো ইকোনমিক্স করছি 1000 টাকা, হ্যাঁ, এই 1000 টাকার মধ্যে ব্যাংকে কি করলো, 995 টাকা যোগ করলো, আর 5 টাকা সে কি করলো এখান থেকে কেটে রেখে দিচ্ছে। মানে ধরো তোমার ইকোনমিক্স কোর্সে 1000 টাকা, সেই জায়গায় তুমি ব্যাংকে দিয়ে আসছো যে দেখেন আমি শহীদুল স্যারের কাছে কোর্স করবো, এই টাকাটা স্যার অ্যাকাউন্টে জমা করে দিয়ে। তো আমি এখন দেখলাম কি যে সে হ্যাঁ সরাসরি সে 1000 টাকা তোমার কাছ থেকে নিছে, 950 টাকা আমার অ্যাকাউন্টে ক্রেডিট করছে, 995 টাকা, আর 5 টাকা সে যে কালেক্ট করলো সেই জন্য সে কেটে রেখে দিয়েছে। আচ্ছা, তার মানে খেয়াল করে দেখো, তুমি সরাসরি আমার অ্যাকাউন্টে 1000 টাকা দিয়ে আসছো, এখান থেকে ব্যাংকে 5 টাকা রাইখা বাকি 95 টাকা যোগ করে দিছে। এখন তুমি এটা দুইভাবে করতে পারো। তুমি যদি 5 টাকার হিসাব না করো, যদি তুমি মনে করো আচ্ছা ঠিক আছে সরাসরি আমার ব্যাংকে 995 টাকা কি কি হয়েছে, অ্যাড হয়েছে, তাহলে আমি জানতে পারছি হ্যাঁ আমার ব্যাংকে আমার এক স্টুডেন্ট 995 টাকা পাঠাইছে, হ্যাঁ 5 টাকা ব্যাংকে রেখেছে, তা 995 টাকা আমি প্লাস করে দেবো। আর যদি না, আমি যদি এরকম ভাবে বলি না আমার স্টুডেন্ট তো আমার 1000 টাকা দিয়েছে আর ব্যাংকে 5 টাকা রাখছে, তাহলে আমার কি নগদে এটা 1000 প্লাস, নগদে 5 টাকা মাইনাস। আর যদি আমি বলি না প্লাস মাইনাস দরকার নাই, আমি নগদে প্লাস করে দেবো। এই হচ্ছে তোমার বিষয়, বুঝছো? এটা না পাবার কিছু নাই, সরাসরি ভাবে বুঝতে পারবো। তারপর হচ্ছে 26-এর বি, 26-এর বি, এই যে এটা, এখানে কি বলছে দেখো, দ্য ব্যাংক হ্যাজ চার্জ সাইদা এন্ড সন্স অ্যাকাউন্ট। তো সাইদা এন্ড সন্স অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্টের নাম কি? হ্যাঁ, আমাদের অ্যাকাউন্টের নাম সাইদা এন্ড সন্স। ফর অ্যানাদার পার্টি চেক 1600। দেখো, ব্যাংকে অন্য একটা পার্টির টাকা আমাদের অ্যাকাউন্ট থেকে কি করছে, চার্জ করে ফেলছে। এন্ড ইন ইরোর অন জুন 2025, হ্যাঁ, হ্যাড নট রেকটিফাইড দ্য ইরোর আনটিল জুলাই 5। দেখো তারা একটা বিষয় এখানে বলছে, দেখো দা ব্যাংক হ্যাজ চার্জ, ব্যাংকে চার্জ করে ফেলছে। চার্জ মানে কি, আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিচ্ছে, 1600 টাকা কেটে নিচ্ছে ফর অ্যানাদার পার্টির চেক, অথচ এটা আমার না, অন্য একটা পার্টির চেক। মানে অন্য একটা অ্যাকাউন্ট থেকে 1600 টাকা কেটে নেওয়ার কথা, ভুলবশত ব্যাংকে আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিচ্ছে। এখন এই ভুলটা কে করছে? ব্যাংকে করছে। যেহেতু সে আমার অ্যাকাউন্ট থেকে 1600 টাকা কেটে নিচ্ছে, তাই সে আমার অ্যাকাউন্টে এখন 1600 টাকা যোগ করে দিবে, এটা তার দায়িত্ব, এখানে আর কিছু নাই। তারপরে এখানে কি বলছে দেখো, ইন ইরোর অন জুন 2025 এন্ড নট রেকটিফাই দ্য ইরোর আনটিল জুলাই 5, জুলাই 5 তারিখ পর্যন্ত সে এটা কোনো রেকটিফাই বা সংশোধন করে নাই। তো আমি এখন বলবো আপনি এটা সংশোধন করেন তাড়াতাড়ি, তখন সে আবার কি করবে, এটা যোগ করে দিবে, ঝামেলা শেষ। এই হচ্ছে বিষয়। সবাই একটু অল্টার লিখে দাও, সবাই একটু অল্টার লিখে দাও।
ঠিক আছে, কোনো সমস্যা নাই। লাইভ স্টুডেন্ট এখন কমই থাকবে, কারণ অনেকদিন আমাদের ক্লাস গ্যাপ গেছে, প্লাস হচ্ছে তোমাদের পরীক্ষার অনেক সময় রয়েছে, এইদিকে আবার বইও প্রায় শেষ। ঠিক আছে, তোমাদের আর একটা বা দুইটা টপিক্স করালে, যা আছে টপিক্স করানো হয়েছে, আর দুইটা টপিক্স করলে এ প্লাস পাই যাবে, একবার এ প্লাস, কোনো বাধা বিধা নাই। আহ, আচ্ছা, তাহলে আর কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন একজনে বলছে যে স্যার 27 নম্বরে ম্যাক্সিমাম বিষয়গুলো মানে বুঝে নাই। আচ্ছা, এই 27 নাম্বার, ঠিক আছে, ওকে, আমি 27 নাম্বার এই জিনিসটা বলে দিই। 7 নাম্বার, ফলোইং চেক স্টিল আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে বকেয়া চেক। ঠিক আছে, বকেয়া চেক মানে কি, তুমি এগুলো ইস্যু করছো, এখনো কি আদায় ইয়া হয় নাই, তার মানে এগুলো মাইনাস হবে, এগুলো সবগুলো যোগ করে ব্যাংক থেকে মাইনাস করে দিবা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আউটস্ট্যান্ডিং চেক। আর এটার মধ্যে এই এটা তোমাদের কোনো সমস্যা আছে? আচ্ছা, যদি প্রবলেম হয় তাহলে বলতে পারো। এখানে নাকি তোমরা বলছো যে ম্যাক্সিমাম এইগুলাই সমস্যা হয়। এখানে আরেকটা জিনিস দেখলাম যে দেখো, এখানে হচ্ছে এমএসএমবির টাকা এমএসএনবি থেকে কি করেছে, চার্জ করেছে। তো এখানে এটাও তোমাদের একটু খেয়াল করতে হবে। আর কি আছে, আমি তো দেখতেছি কোনো জটিল কিছু নাই, তবে এটার মধ্যে প্রশ্ন একটু ঘুরাইছে। এটা কত সালে আসছে দেখি তো। এটা হচ্ছে এনএবিবিএ 2017 সালে আসছে, ফিনান্স এন্ড ব্যাংকিং। আমি আগেই বলে দিই, ফিনান্স এন্ড ব্যাংকিং এর এই ব্যাংক সমন্বয় স্টেটমেন্টটা কঠিন হয়, মানে অনেক জটিল করে, অনেক পেশায় পোষায় দেয়। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তোমরা এরপরে বলো 27 নম্বরে কত নাম্বার বুঝামু, আমি বুঝাই দিব, কোনো সমস্যা নেই। আমার কথা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারে 10-এ 10 পেতে হবে। আচ্ছা, 27 নম্বর, হ্যাঁ 27 নম্বর একটু কম বুঝো, হ্যাঁ ঠিক আছে। আসলে এটা পুরাটা এখন বোঝানো যাবে না, সময় হয়ে গেছে অনেকটাই। তারপর আমি একটু দেখে দিচ্ছি, আমি একটু পড়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। A customer check for 400 had been recorded in Ashtusho booth by the bank depositor and the bank but not corrected by the bank. এখানে কি বলছে দেখো, a customer check for 400 had been recorded। তো একটা কাস্টমারের 400 টাকা চেক মানে কি, আমাদের ব্যাংকে 400 টাকা সে জমা দিচ্ছে। এখন দেখো, 800 বুথ বাই ডিপোজিটর। ডিপোজিটর মানে কি, আমি। এন্ড ব্যাংক, ব্যাংক মানে আমিও বলে 800 টাকা লিখে ফেলছি, এবং ব্যাংকেও কি বলে 800 টাকা লিখে ফেলছে। হ্যাঁ, বাট লেটার পরবর্তীতে কারেক্টেড বাই দ্য ব্যাংক, কিন্তু ব্যাংকে তার ব্যাংকের ভুলটা কারেক্ট করে ফেলছে। আমার জমা হওয়ার কথা 400, কিন্তু আমি লিখে দিছি কত, 800। আমি তো ভুল করছি, আমি 400 বেশি লিখছি, সেজন্য আমাকে 400 কি করতে হবে, মাইনাস করতে হবে। আর ব্যাংকে যে ভুলটা করছে দেখো লেখা আছে, ব্যাংকেও করছে, এরপরে দেখো লেখা আছে বাট, কিন্তু লেটার পরে কারেক্টেড বাই দ্য ব্যাংক, ব্যাংকে তার ভুলটা সংশোধন করে নিছে। আমার ভুলটা এখন আমি সংশোধন করব। আমি মাইনাস প্লাস করার কথা ছিল 400, প্লাস করে দিচ্ছি 800, 400 মাইনাস করে ঝামেলা শেষ। এই ছিল আমাদের বিষয়টা। দ্বিতীয় নম্বরটা কি ছিল দেখো, দ্য ব্যাংক এ মিস্টেকলি চার্জ বাই এমএসএমবি। এটা হচ্ছে আমাদের এমএসএমবি, মানে মিস্টেকলি আমাদের অ্যাকাউন্টে চার্জ করে ফেলছে। ফর চেক প্রিন্টিং কস্ট কত, 250 টাকা। একটা প্রিন্টিং কস্ট মতো একটা চেক আসছিল, যেটা মিস্টেকলি আমাদের অ্যাকাউন্টে চার্জ করে দিছে। অথচ এই চেকটা হুইচ শুড, যেটা উচিত ছিল, হ্যাভ বিন চার্জ এমএসএনবি, মানে এনবি কোম্পানির একটা প্রিন্টিং কস্ট আমাদের এখানে চার্জ করছে। আমাদের এখানে চার্জ করা মানে কি, আমাদের এখানে 250 টাকা সে মাইনাস করে দিচ্ছে। তাহলে এনবির বিষয়টা এনবি তে কেন মাইনাস করবে, এটা হচ্ছে এনবি, এনবি, আর আমাদের কোম্পানির নাম হচ্ছে এমবি। তাহলে এনবির প্রিন্টিং কস্টের টাকা আমাদের এখানে চার্জ করা হয়েছে, তাহলে 250 টাকা মাইনাস করছে কেন, সে ভুল করছে ব্যাংকে, এখন সে আমাদের টাকাটা প্লাস করে দিতে ঝামেলা শেষ। আশা করি তোমাদের এটা বুঝতে পারছো। তারপর এটা তো সহজ, এটা পারবা। তারপরে আর কি আছে, আচ্ছা তারপরে এটা দেখো, দ্য অ্যাকাউন্ট অফ এমএসএমবি লিমিটেড হ্যাজ বিন চার্জড ফর কাস্টমার আনকালেক্টেবল। একটু আগে বুঝেছিলাম আনকালেক্টেবল চেক। তো আনকালেক্টেবল চেক অ্যামাউন্টিং কত, 3016 টাকা। তাহলে আনকালেক্টেবল চেক মানে কি, চেক আদায় করতে পারে না। তাহলে এখন যেহেতু সে আদায় করতে পারে না, আমাদের এই চেক হিসাব করে রাখতে হবে না, আমাদের ক্যাশ থেকে কি করতে হবে, মাইনাস করতে হবে। কত টাকা, 3016 টাকা মাইনাস করতে হবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে 5 নাম্বার কি লিখছে দেখো, চেক নং এত টাকা ফর 700 হ্যাজ বিন ইন্টার্ড ইন দ্য ক্যাশ বুক 900, এন্ড চেক নং এত টাকা আর 1800 হ্যাজ বিন ইন্টার্ড ইন দ্য ক্যাশ বুক এত টাকা। তাহলে এখন এখানে এই টাকা হইছে এত, কিন্তু চেকের মধ্যে করছে কত, এত টাকা। আচ্ছা, তারপরে আবার কি, এই চেক নং এত টাকা হইতাছে তোমার 810 লেখছে এত, তাহলে দুই জায়গায় কি করা হয়েছে, কম করা হয়েছে, কম লেখা হয়েছে।
তাহলে এখন এটা কি বেশি লিখে দিবা, প্লাস করে দিবা, বেশি করে প্লাস করে দিবা, ঠিক আছে, কোনো সমস্যা না, ডিফারেন্সের টাকা। আচ্ছা, এটা কত নম্বরই এটা? 27 নম্বর না? আশা করি তোমাদের সমস্যা হচ্ছে না, বুঝতে পারবো। হ্যাঁ, বাকিটা ইরোনার্সলি করে প্লাস করে দিতে পারবা। ঠিক আছে। এরপরে বলছে কি, 2 months 6% নোট, 400 কাস্টমার নোট হ্যাড ডেট এত টাকা, জিজ অনার ডিসকাউন্টেড জুলাই 12, ভালো ঝামেলা দিছে। হ্যাঁ, ভালো ঝামেলা দিছে, এগুলো বুঝাইতে এখন সময় লাগবে। প্রোটেস্ট আগস্ট 21, চার্জ এমএসবি এত টাকা এত টাকা। আচ্ছা, তো এখন এখানে তোমার মূলত কি, যে এখানে 4,000 টাকার একটা চেক, তো নর্মালি এটা প্রোটেস্টের কারণে এখানে তারা 4,075 টাকা যোগ করে দিছে। তো এখন তোমাকে 4,075 টাকা যোগ করতে হবে, আবার প্রোটেস্ট ফি কত, 25 টাকা, আবার 25 টাকা তারা নিবে। এই হচ্ছে বিষয় আর কি। তো এগুলা, এটা মোটামুটি তোমার এই দুইটা লেনদেন বুঝাইতে একটু সময় লাগবে। তারপরে একটু খেয়াল করে দেখো, যা বলতেছি একটু শর্টকাটে বলে বুঝানো। এরপরে এটা তোমার দা ফলোইং চেক স্টিল আউটস্ট্যান্ডিং, এটা আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে কি বকেয়া চেক, যেগুলো ক্যাশের ব্যাংক থেকে মাইনাস হয়, এগুলো সব যোগ করে মাইনাস করে দিবে। এগুলো হচ্ছে চেক নয়, এটা হচ্ছে টাকা। তারপরে বাকিগুলো হয়তো বা তোমাদের সমস্যা হবে না, এটাও সহজ, এটাও সহজ। তো আশা করি তোমাদের প্রবলেম নাই। সবাই 27 নাম্বার একটু ক্লিয়ার লিখে দাও, ঠিক আছে? সবাই 27 নাম্বার একটু ক্লিয়ার লিখে দাও। কোম্পানির নাম মিল থাকে, এটা বলার মতো কিছু নাই, বুঝছো? এরা মিল করে দেয়, মিল করে দিয়া দেয়, বুঝছো, কিছু করার নাই। 25 টাকা মাইনাস করছে, না করলে চলে। হুম, ক্লিয়ার লিখে দাও, সবাই ক্লিয়ার লিখে দাও, 27 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, আরে অনেক প্যাস, অনেক প্যাস। দাঁড়াও, আমি একটু দেখে নিতেছি। আহ মিল করে না দিলে ওরা ভুল ধরবে কেমনে আমাদের? আচ্ছা, না না, এটা এত হার্ড আসবে না, এটা একটু বেশি ঝামেলা, এত কঠিন তোমাদের আসবে না। এটা ব্যাংকে, এটা ফিনান্সে করছে, অনেক সময় অনেক ডিপার্টমেন্টকে ধরে তারা এগুলা করে নেয়। আচ্ছা, তো যাই হোক, তোমরা যদি বেশি প্রবলেম মনে করো, এই অঙ্কটা দরকার নাই। যতটুকু বুঝছো ততটুকুই থাকো। আর এটা হচ্ছে মূলত একটা ডিজোনাট। হ্যাঁ, এখানে তোমার এই 4,000 টাকার একটা নোট, এটা তোমাদেরকে বাংলা লিখে দিয়ে দিব না, ঠিক আছে? বাংলা লিখে আমি তোমাদের পোস্ট করে দিব না, এটা ফুলফিল বাংলাটা আমি করে পোস্ট করে দিব না, যেন সুবিধা হয়। আচ্ছা, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এখন তোমাদের জন্য আমি পরীক্ষা রাখছি। তোমরা এখন এই সব চ্যাপ্টারের পরীক্ষা হবে। এবং আরেকটা কথা বলি, তোমাদের যে মডেল টেস্ট, তোমাদের যে এই চ্যাপ্টারগুলো গেছে, ওই চ্যাপ্টারগুলোর উপর আমি মডেল টেস্ট নিব, যেন তোমাদের স্ট্রং থাকে। তো দেখো, তোমরা এই এক্সাম এই তারিখে দিবা, কোনো কথা নাই, এই সময় এক্সাম হবে। তার মানে আজকে হচ্ছে তোমাদের রবিবার, এখানে আমি ওয়েডনেসডে লিখছি, আসলে তোমাদের 20 তারিখ হচ্ছে মানডে। হ্যাঁ, তোমরা মানডেতে পরীক্ষাটা দিয়ে দিও, ঠিক আছে? মানডেতে পরীক্ষাটা দিয়ে দিও।
মানডেতে পরীক্ষা দিয়ে দিও। আমি বলে দিচ্ছি তোমাদের কি কি আসবে। ব্যাংক স্টেটমেন্ট প্লাস হচ্ছে জার্নাল। ব্যাংক স্টেটমেন্ট প্লাস হচ্ছে জার্নাল আসবে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা পরীক্ষা দিয়ে দিও। কিবারে? 20 তারিখ, মানডে, ঠিক আছে? 20 তারিখ মানডে তোমরা পরীক্ষা দিয়ে দিও। এটা দরকার নাই। ওকে, 20 তারিখে পরীক্ষা দিয়ে দিও। কয়টা বাজে? রাত্রে 9টা বাজে। ক্লিয়ার? রাত্রে 9টা বাজে পরীক্ষা দিয়ে দিও। তাহলে সবাই প্রস্তুতি নাও, আজকে এবং কালকে প্রিপারেশন নিবা, 9টা বাজে পরীক্ষা হবে। ক্লিয়ার? ওকে। তাহলে ভালো থাকো, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, রেজাল্ট দেওয়া হবে সব এক্সামের।